আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ওঠে, আর প্রশ্নটা বেশ অস্বস্তিকরও বটে। হুম বিয়ের পর ভালোবাসাটা ঠিক কোথায় হারিয়ে যায়? হুম লেখক গ্যারি চ্যাপম্যান একবার প্লেনে এক ভদ্রলোকের পাশে বসেছিলেন। তো সেই ভদ্রলোক বলছিলেন যে তিনি ৩ বার বিয়ে করেছেন। ৩ বার? হ্যাঁ, এবং প্রতিবারই গল্পটা মানে বিয়ের আগে সম্পর্কটা দারুণ, আবেগে ভরপুর, কিন্তু বিয়ের কয়েক মাস বা বছর ঘুরতেই সেই ভালোবাসাটা যেন কর্পূরের মতো উবে যেত। এটা তো খুব চেনা একটা সমস্যা। একদম। ভদ্রলোক একজন সফল ব্যবসায়ী, বুদ্ধিমান, কিন্তু সম্পর্কের এই ধাঁধার কোনো সমাধানই খুঁজে পাচ্ছিলেন না। হুম, আমার মনে হয় এই অনুভূতিটা অনেকেরই বেশ পরিচিত। একদম। আর এটাই চ্যাপম্যানের গবেষণার মূল কেন্দ্রবিন্দু। উনি কয়েক দশক ধরে কাউন্সেলিং করে যা দেখেছেন, তাতে সমস্যাটা আন্তরিকতার অভাব নয়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যোগাযোগের এক গভীর ঘাটতি। উনি বলছেন, মানুষ ভিন্ন ভিন্ন ভালোবাসার আবেগীয় ভাষা বা লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। লাভ ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এমন, ধরুন একজন শুধু বাংলা বোঝেন আর তার সঙ্গী বোঝেন শুধু চীনা। ও আচ্ছা। দুজনেই হয়তো খুব আন্তরিকভাবে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু কেউ কারো মনের ভাব বুঝতেই পারছেন না। ভালোবাসার ক্ষেত্রেও ঠিক এটাই হয়। একজন হয়তো তার ভাষায় ভালোবাসা প্রকাশ করে যাচ্ছেন, কিন্তু অপরজন তা অনুভবই করতে পারছেন না। কারণ সেই ভাষাটা তার কাছে একদমই অচেনা। ঠিক তাই। তার মানে ভালোবাসাটা হয়তো আছে, কিন্তু তার ডেলিভারি সিস্টেমটা ভুল। একদম। ডেলিভারি সিস্টেমটা ভুল। আর এই ভুলের কারণেই একটা শূন্যতা তৈরি হয়। চ্যাপম্যান এই শূন্যতাকে বোঝাতে একটা দারুণ উপমা ব্যবহার করেছেন, ইমোশনাল লাভ ট্যাঙ্ক। হ্যাঁ, আবেগের ট্যাঙ্ক। বলছেন, আমাদের প্রত্যেকের ভেতরেই এমন একটা অদৃশ্য ট্যাঙ্ক আছে। বা যখন সঙ্গীর ভালোবাসার প্রকাশ আমাদের বোধগম্য ভাষায় হয়, তখন সেই ট্যাঙ্কটা ভরতে থাকে। আর ট্যাঙ্ক পূর্ণ থাকলে আমরা নিরাপদ বোধ করি, সুখী থাকি এবং সম্পর্কের ছোটখাটো সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারি। কিন্তু যখন আমরা একে অপরের ভাষা বুঝি না, তখন ট্যাঙ্কটা খালি হতে শুরু করে। আর একটা খালি ট্যাঙ্ক নিয়ে বেঁচে থাকাটা তো খুব কঠিন। অসম্ভব কঠিন। তখন সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি আর তিক্ততা আসাটা প্রায় অবশ্যম্ভাবী। আজকের আলোচনায় আমরা এই ট্যাঙ্কের ধারণা আর চ্যাপম্যানের চিহ্নিত করা সেই 5টি নির্দিষ্ট ভাষা নিয়েই গভীরে যাব। তাহলে শুরু করা যাক সেই পর্যায়টা দিয়ে, যেখান থেকে বেশিরভাগ সম্পর্কের শুরু, প্রেমে পড়ার সেই তীব্র অনুভূতি। হ্যাঁ, ওই ঘোর লাগা অবস্থাটা। ঠিক, যেখানে সবকিছু নিখুঁত মনে হয়, সঙ্গীর সবকিছুই ভালো লাগে। এই অনুভূতির ওপর ভিত্তি করেই তো বেশিরভাগ মানুষ বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেয়, তাই না? এই বিশ্বাসে যে এই আবেগটা চিরকাল থাকবে। হুম। কিন্তু মনোবিজ্ঞানীরা এই বিষয়টাকে একটু ভিন্ন চোখে দেখেন, তাই না? হ্যাঁ, তারা বেশ ভিন্ন চোখে দেখেন। এই প্রেমে পড়ার অনুভূতিটা নিঃসন্দেহে শক্তিশালী, কিন্তু এটা টেকসই নয়। আর একে আসল ভালোবাসা বলাটা হয়তো ঠিক হবে না, তাই না কি? ডক্টর ডরোথি কেনোভেন গবেষণা বলছে এই রোমান্টিক ঘোরের গড়ায়ু মাত্র ২ বছর। মাত্র 2 বছর? এটা তো বেশ হতাশাজনক শোনাচ্ছে। কিছুটা তো বটেই। আর ডক্টর এম স্কট পেক আরও এক ধাপ এগিয়ে বলছেন এটা আসল ভালোবাসা নয়। কেন? এর পেছনে ৩টি যুক্তি আছে। প্রথমত, এটা কোনো সচেতন সিদ্ধান্ত নয়, এটা আমাদের ওপর ভর করে, আমরা এর জন্য কোনো চেষ্টা করি না। দ্বিতীয়ত, এর জন্য কোনো পরিশ্রম লাগে না, এটা অনায়াসেই ঘটে। আর তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি অপরের ব্যক্তিগত বিকাশে সাহায্য করার উদ্দেশ্যে চালিত হয় না। তাহলে এর উদ্দেশ্যটা কি? এটা মূলত নিজের একাকিত্ব দূর করার একটা জৈবিক তাড়না। মানে এটা ভালোবাসার প্রবেশদ্বার হতে পারে, কিন্তু ভালোবাসা নিজে নয়। আর যখন এই 2 বছরের ঘোর কেটে যায়, তখন বাস্তবতার সাথে একটা জোরদার ধাক্কা লাগে। ঠিক। আমার এক বন্ধু একবার বলেছিল, প্রেমে পড়ার সময় তার সঙ্গীর জোরে জোরে চা খাওয়ার শব্দটা নাকি তার কাছে সঙ্গীতের মতো লাগত। হ্যাঁ। আর বিয়ের পর সেই শব্দটাই নাকি তার ঝগড়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। যে ছোট ছোট অভ্যাসগুলো আগে আকর্ষণীয় মনে হতো, সেগুলোই তখন বিরক্তিকর পর্বতের মতো বড় মনে হতে থাকে। একদম। এখানেই বেশিরভাগ সম্পর্ক পথ হারায়। তাই তো। ঠিক এই জায়গাতে, এই মোড়ে অনেক সম্পর্ক ভেঙে যায়। অথবা এখানেই আসল ভালোবাসার কাজ শুরু হওয়ার সুযোগ তৈরি হয়। আসল ভালোবাসা? হ্যাঁ, চ্যাপম্যান যাকে বলছেন যৌক্তিক ইচ্ছাকৃত ভালোবাসা। এটা কোনো ঘোর নয়,
এটা একটা সিদ্ধান্ত, ইচ্ছার একটি কাজ। একটা সিদ্ধান্ত। হ্যাঁ, এর মানে বলো, আমার আবেগ যাই বলুক না কেন, আমি তোমার ভালোর জন্য আমার শক্তি, সময় এবং মনোযোগ ব্যয় করার সিদ্ধান্ত নিচ্ছি। প্রেমে পড়ার তীব্র আবেগটা যখন স্বাভাবিক হয়ে আসে, তারপরেই এই আসল ভালোবাসার যাত্রা শুরু হতে পারে। আচ্ছা, তাহলে এই আসল ভালোবাসার সিদ্ধান্তটা আমরা বাস্তবে প্রয়োগ করব কিভাবে? চ্যাপম্যান বলছেন, এর জন্য আমাদের একে অপরের ভাষা শিখতে হবে। চলুন প্রথম ভাষাটা দিয়েই শুরু করা যাক। অবশ্যই। প্রথম ভাষাটি হল প্রশংসাসূচক কথা বা ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন। মার্ক ট্ওয়েনের সেই বিখ্যাত কথাটা মনে পড়ছে। হ্যাঁ, একটা ভালো প্রশংসা শুনে আমি 2 মাস চলতে পারি। যাদের প্রধান ভাষা এটা, তাদের জন্য কথাটা কিন্তু আক্ষরিক অর্থেই সত্যি। তাই হ্যাঁ, উৎসাহব্যঞ্জক, দয়ালু এবং ইতিবাচক কথা তাদের আবেগের ট্যাঙ্ককে কানায় কানায় পূর্ণ করে দেয়। এটা হতে পারে খুব সাধারণ কোনো কথা, যেমন এই পোশাকে তোমাকে দারুণ লাগছে, বা তুমি যেভাবে পরিস্থিতিটা সামাল দিলে সেটা অসাধারণ ছিল। তার মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলাই যথেষ্ট নয়, কেন ভালোবাসি সেটাও প্রকাশ করা জরুরি। একদম। এই ভাষার আবার কয়েকটি উপভাষা বা ডায়ালেক্ট আছে। ও, এর মধ্যেও ভাগ আছে। হ্যাঁ, যেমন উৎসাহব্যঞ্জক কথা। এটা সঙ্গীর ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে পারে। চ্যাপম্যান অ্যালিসনের গল্প বলেন, যার লেখালেখি শখ ছিল, কিন্তু আত্মবিশ্বাসের অভাবে কখনো কিছু প্রকাশ করেননি। আচ্ছা। তার স্বামী কিথ একদিন তার লেখা পড়ে মুগ্ধ হয়ে বলেন, অ্যালিসন, তুমি একজন চমৎকার লেখক, তোমার লেখা প্রকাশ করা উচিত। এই একটি কথাই অ্যালিসনকে একজন প্রকাশিত লেখক হতে সাহায্য করেছিল। বাহ, দারুণ তো। আরেকটা উপভাষা হল দয়ালু কথা। এখানে কথার সুর শব্দের মতোই গুরুত্বপূর্ণ। আর শেষ উপভাষাটি হল বিনয়ী কথা। ভালোবাসা অনুরোধ করে, দাবি নয়। তুমি কি দয়া করে এটা করতে পারো? আর তোমাকে এটা গড়তেই হবে। এই দুটোর মধ্যে আকাশ-পাতাল তফাৎ, তাই না? অবশ্যই। কিন্তু সবার জন্য তো কথা এতটা গুরুত্বপূর্ণ নয়, তাই না? এমন অনেকেই আছেন যাদের জন্য হাজারো প্রশংসার চেয়ে সঙ্গীর উপস্থিতিটাই বেশি দামি। আপনি একেবারে ঠিক পরের ভাষাটির দরজায় চলে এসেছেন। দ্বিতীয় ভাষাটি হল গুণগত সময় বা কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইম। এর মানে হল সঙ্গীকে অবিভক্ত মনোযোগ দেওয়া। শুধু একসাথে এক ঘরে বসে টিভি দেখা নয়, বরং টিভি বন্ধ করে ফোন দূরে রেখে একে অপরের দিকে তাকিয়ে কথা বলা। চ্যাপম্যান বেটি জোর গল্পটা বলেন, যার স্বামী বিল একজন ভালো রোজগারে মানুষ ছিলেন। সব চাহিদা পূরণ করতেন, কিন্তু বেটি জো ভালোবাসা অনুভব করতেন না। কেন? তার কথায়, বাড়ি বা গাড়ি দিয়ে কি হবে যদি আমরা একসাথে সময় না কাটাতে পারি? তার যা দরকার ছিল তা হলো বিলের সঙ্গ, তার মনোযোগ। তার মানে এখানে মূল বিষয়টা হলো উপস্থিতি, শুধু শারীরিক নয়, মানসিক উপস্থিতি। নিখুঁত বলেছেন। গুণগত সময়েরও কয়েকটি উপভাষা রয়েছে। একটি হলো একসাথে থাকা বা টুগেদারনেস, যার মানে নিবদ্ধ মনোযোগ। আরেকটি হলো গুণগত কথোপকথন বা কোয়ালিটি কনভারসেশন। এটা কেমন? এটা হলো সহানুভূতিশীল সংলাপ, যেখানে দুজন নিজেদের অভিজ্ঞতা, অনুভূতি এবং ইচ্ছা ভাগ করে নেয়। এখানে শোনার ওপর বেশি জোর দেওয়া হয়। প্যাট্রিকের গল্পটা খুব করুণ। বলুন তো। তার স্ত্রী যখন অফিসের সমস্যা নিয়ে কথা বলত, প্যাট্রিক সবসময় সমাধানের পথ বাতলে দিত। কিন্তু তার স্ত্রী আসলে কোনো সমাধান চাইত না। সে চাইতো কেউ তার কষ্টটা শুনুক। একদম। সে চাইতো প্যাট্রিক তার কষ্টটা মনোযোগ দিয়ে শুনুক, তাকে বুঝুক। এই না বোঝার কারণে তাদের সম্পর্কটাই ভেঙে গিয়েছিল। এটা একটা খুব সাধারণ ভুল। আমরা প্রায় সমস্যা সমাধান করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে মানুষটা আসলে কি চাইছে সেটাই শুনি না। ঠিক তাই। আর তৃতীয় উপভাষাটি হল গুণগত কার্যাবলী বা কোয়ালিটি অ্যাক্টিভিটিস। মানে একসাথে এমন কিছু করা যা দুজনের একজন বা উভয়েই উপভোগ করে। যেমন? হতে পারে একসাথে রান্না করা, বাগানে কাজ করা বা কোথাও ঘুরতে যাওয়া। এখানে কাজটি গৌণ। একসাথে থাকা এবং স্মৃতি তৈরি করাটাই মুখ্য। আচ্ছা, এই যে গুণগত সময় কাটানো, এটাও তো এক ধরনের উপহার দেওয়া, তাই না? নিজের সময়টা উপহার দেওয়া। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু আসল ভৌত উপহারের কি ভূমিকা? সত্যি বলতে উপহার গ্রহণ বা রিসিভিং গিফটস ভাষাটা কি একটু বস্তুবাদী বা ম্যাটেরিয়ালিস্টিক শোনায় না? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা বস্তুবাদ, কিন্তু আসলে তা নয়। তাহলে ব্যাপারটা কি? যাদের জন্য এটা প্রধান ভাষা,
তাদের কাছে উপহার হল ভালোবাসার একটি চাক্ষুষ বাস্তব প্রতীক। একটা প্রতীক। হ্যাঁ, এটি প্রমাণ করে যে সে আমার কথা ভেবেছিল। উপহারের দাম এখানে একেবারেই গুরুত্বপূর্ণ নয়। রাস্তার ধার থেকে তুলে আনা একটা বুনো ফুলও অনেক দামি উপহারের চেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করতে পারে। তার মানে উপহারটা আসলে একটা চিন্তার ফসল, ভাবনার দৃশ্যমান রূপ। একদম। বিয়ের আংটি এর সবচেয়ে শক্তিশালী উদাহরণ। এটা তো শুধু একটা ধাতুর টুকরো নয়, তাই না? না, একদমই না। এর আরেকটি দিক হল নিজের উপস্থিতি উপহার দেওয়া বা গিফট অফ সেলফ। বিশেষ করে সংকটের সময় এর গুরুত্ব অপরিসীম। চ্যাপম্যান জ্যানের গল্পটা বলেন। তাদের প্রথম সন্তান জন্মানোর দিন এবং তার মায়ের শেষকৃত্যর দিন, এই দুটো গুরুত্বপূর্ণ সময়েই তার স্বামী সফটবল খেলতে গিয়েছিল। বলেন কি? হ্যাঁ, এই অনুপস্থিতি জ্যানকে বিধ্বস্ত করে দিয়েছিল। তার স্বামীর কাছে হয়তো খেলাটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু জ্যানের ভালোবাসার ভাষায় তার স্বামীর উপস্থিতিই ছিল সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি উপহার। এটা শুনেই কষ্ট হচ্ছে। উপস্থিতি যে কত বড় একটা কাজ হতে পারে সেটা এই গল্পটা বুঝিয়ে দেয়। আর এখান থেকেই হয়তো আমরা পরের ভাষাটিতে যেতে পারি, সেবামূলক কাজ বা অ্যাক্টস অফ সার্ভিস। হ্যাঁ, এই ভাষাটির মূল মন্ত্র হল কথার চেয়ে কাজ বড়। মানে অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। ঠিক তাই। এর মানে হল এমন কিছু করা যা আপনি জানেন আপনার সঙ্গী চায় আপনি করুন। ঘর পরিষ্কার করা, আবর্জনা ফেলে আসা বা ক্লান্ত সঙ্গীর জন্য এক কাপ চা বানিয়ে আনা, এই ছোট ছোট কাজগুলোই তাদের কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। কিন্তু এখানে একটা ঝুঁকির ব্যাপারও আছে বলে আমার মনে হয়। এই সেবামূলক কাজ করতে গিয়ে একজন সঙ্গী, বিশেষ করে নারীরা, গতানুগতিক লিঙ্গীয় ভূমিকার মধ্যে আটকা পড়ে যেতে পারেন নাকি? চমৎকার একটি পয়েন্ট। চ্যাপম্যান এই বিষয়ে সতর্ক করেছেন, সেবামূলক কাজ মানে দাসত্ব নয়, আর এটাকে জোর করে চাপিয়ে দেওয়া যায় না। ভালোবাসা সবসময়ই একটি পছন্দ। মার্ক এবং মেরির গল্পটি এখানে খুব প্রাসঙ্গিক। তাদের দুজনেরই প্রধান ভাষা ছিল সেবামূলক কাজ, কিন্তু তাদের উপভাষা ছিল ভিন্ন। আচ্ছা। মেরি চাইতো মার্ক তাকে ঘরের কাজে সাহায্য করুক, যেমনটা সে বিয়ের আগে করত। অন্যদিকে মার্ক চাইতো মেরি তার মায়ের মতো নিখুঁতভাবে ঘর গুছিয়ে রাখুক। ফলে যা হওয়ার তাই হলো। হ্যাঁ, তারা একে অপরের সমালোচনা করতে শুরু করে। চ্যাপম্যান বলছেন, সমালোচনা প্রায়শই নিজের ভাষায় ভালোবাসার জন্য একটি নিষ্ফল আবেদন। এটা তো একটা দারুণ দৃষ্টিভঙ্গি। সমালোচনার আড়ালে আসলে একটা প্রশ্ন লুকিয়ে থাকে। একদম। আচ্ছা, আমরা কথা, সময়, উপহার আর কাজ নিয়ে কথা বললাম। শেষ ভাষাটা সম্ভবত সবচেয়ে আদিমার মৌলিক, তাই না? হ্যাঁ, পঞ্চম এবং শেষ ভাষাটি হল শারীরিক স্পর্শ বা ফিজিক্যাল টাচ। শৈশব থেকেই মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য স্পর্শ অপরিহার্য। কারোর জন্য এটিই ভালোবাসার প্রধান ভাষা। এটি ছাড়া তারা ভালোবাসা অনুভব করে না। আর এটা শুধু যৌনতার চেয়েও অনেক বেশি কিছু, তাই তো? অবশ্যই। এর মধ্যে রয়েছে হাত ধরা, চুম্বন, আলিঙ্গন বা কথা বলার সময় কাঁধে আলতো করে হাত রাখা। এই ছোট ছোট স্পর্শগুলো তাদের ভালোবাসার ট্যাঙ্ককে ভরিয়ে তোলে। পিট আর প্যাটসির গল্পটা মনে পড়ছে। পিট মানসিকভাবে গুটিয়ে নিয়েছিল কারণ প্যাটসি তাকে স্পর্শ করত না। ওহ! প্যাটসির কাছে এটা বড় কোনো বিষয় ছিল না, কিন্তু পিটের কাছে এটা ছিল প্রত্যাখ্যানের শামিল। অন্যদিকে প্যাটসির ভাষা ছিল গুণগত সময়, তাই সে স্পর্শের গুরুত্বটা বুঝতে পারেনি। আচ্ছা। সংকটের সময় স্পর্শের গুরুত্ব অপরিসীম। যখন কেউ কষ্ট পায় বা কাঁদে, তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরা যে কোনো কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে। তাহলে এই 5টি ভাষা জানার পর সবচেয়ে বড় প্রশ্ন হল, নিজের বা সঙ্গীর প্রধান ভালোবাসার ভাষা কিভাবে খুঁজে বের করা যায়? এটা কি খুব কঠিন? চ্যাপম্যান বলছেন, এটা মোটেই কঠিন নয়। তিনি 3টি সহজ উপায়ের কথা বলেছেন। কি কি? প্রথমত, ভাবুন আপনার সঙ্গীর কোন কাজটি বা কথার অভাব আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এর বিপরীতটাই সম্ভবত আপনার ভাষা। আচ্ছা। দ্বিতীয়ত, আপনি সঙ্গীর কাছে সবচেয়ে বেশি কি অনুরোধ করেছেন? আমরা কি একসাথে একটু সময় কাটাতে পারি না? এই অনুরোধ বারবার করলে আপনার ভাষা কোয়ালিটি টাইম। আর তৃতীয়টা? তৃতীয়ত, আপনি নিজের সঙ্গীর প্রতি স্বাভাবিকভাবে কিভাবে ভালোবাসা প্রকাশ করেন? আপনি কি প্রায়ই তার জন্য ছোট ছোট উপহার কিনে আনেন? তাহলে রিসিভিং গিফটস আপনারও ভাষা হতে পারে। মা, এটা তো বেশ সোজা সাপটা, কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জও তো আছে। কিরকম? ধরুন, আমার ভাষা প্রশংসাসূচক কথা, কিন্তু আমার সঙ্গীর ভাষা সেবামূলক কাজ। আর ঘরের কাজ করতে আমার একদমই ভালো লাগে না। তখন কি হবে? এটাই হলো $1,000,000 প্রশ্ন।
আর চ্যাপম্যানের উত্তরটা খুব সহজ এবং সোজা সবটা। তাতে কি? ইচ্ছুক। একদম। চ্যাপম্যান নিজের উদাহরণ দিয়েছেন। তার স্ত্রীর ভাষা হল সেবামূলক কাজ। তাই তিনি প্রতি সপ্তাহে ঘরের মেঝে ভ্যাকুম করেন। যদিও তিনি কাজটা একদমই পছন্দ করেন না, কিন্তু তিনি এটা করেন কারণ তিনি তার স্ত্রীকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে ভালোবাসা হলো ভ্যাকুম করা? হা, অনেকটা সেরকমই। মজা করছি, কিন্তু মূল কথাটা হলো এটা একটা ইচ্ছাকৃত প্রচেষ্টা। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ালো? আমাদের আলোচনা থেকে মূল টেকওয়ে কি? মূল কথাটা হলো ভালোবাসা অনুভব করা বা করানো কোনো জাদু নয়। এটি ইচ্ছাকৃত এবং শেখা যোগাযোগের ফল। সঙ্গীর প্রধান ভালোবাসার ভাষা শনাক্ত করে সেই ভাষায় কথা বললে তার আবেগের ট্যাঙ্ক পূর্ণ রাখা সম্ভব। আর যখন দুজনেরই ভালোবাসার ট্যাঙ্ক পূর্ণ থাকে, তখন একটি সুরক্ষিত মানসিক পরিবেশ তৈরি হয়। সেই পরিবেশে মতের অমিল বা ঝগড়া হলেও তা সম্পর্ককে ভেঙে দেয় না, বরং আলোচনার মাধ্যমে তার সমাধান করা যায় এবং সম্পর্ক আরও মজবুত হয়। এটা সম্পর্কের দিকে তাকানোর একটা সম্পূর্ণ নতুন উপায়। আর সবশেষে শ্রোতাদের জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। চ্যাপম্যানের বইটি ভালোবাসাহীনকে ভালোবাসা বা লাভিং দি আনলাভলি নিয়ে একটি খুব শক্তিশালী প্রশ্ন তোলে। যাকে আপনার ভালোবাসতে ইচ্ছে করছে না, তাকে ভালোবাসা কি সম্ভব? খুব কঠিন প্রশ্ন। চ্যাপম্যান একটি পরীক্ষার প্রস্তাব দেন। যদি একজন সঙ্গী ক্রমাগত অন্যের ভাষায় ভালোবাসা প্রকাশ করতে থাকে, এমনকি কোনো প্রতিদান ছাড়াই 6 মাস ধরে, তবে কি তা অবশেষে অপরজনার ভালোবাসার ট্যাঙ্ক পূর্ণ করবে এবং তাকেও ভালোবাসায় সাড়া দিতে উৎসাহিত করবে? এটা তো একটা বিশাল চ্যালেঞ্জ। হ্যাঁ, এটি যে কোনো কঠিন সম্পর্কে থাকা ব্যক্তির জন্য একটি গভীর প্রশ্ন। কেবল এক পক্ষের ভালোবাসার সিদ্ধান্ত যদি তা সঠিক ভাষায় প্রকাশ করা হয়, তবে কি তা পুরো সম্পর্কের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে?